ওকে, হ্যালো এভরিওয়ান। 25শে ফেব্রুয়ারি 2026 তারিখের প্রথম আলো পত্রিকার শিরোনামগুলো দেখে নেওয়া যাক। যে জনপ্রশাসন, পুলিশ এবং শিক্ষা আরও পরিবর্তন আসছে। আমরা এই আর্টিকেলগুলো দেখব যে মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবং আইজিপি পদে নতুন নিয়োগ। এছাড়া রয়েছে 10 জন উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়েছে বর্তমান সরকারের পক্ষ থেকে। এবং অভিমত বিশ্লেষণে খুব গুরুত্বপূর্ণ আর্টিকেল রয়েছে যে ফ্যামিলি কার্ডের লক্ষ্য হোক স্থায়ীভাবে দারিদ্র্য বিমোচন। এটি আমি আলাদা একটি ভিডিওতে ফোকাস আর্টিং হিসেবে দিয়ে দেওয়ার চেষ্টা করব। পাশাপাশি যে অন্তর্বর্তীকালীন সরকার অধ্যাদেশগুলোর কোনো দিকে এটা আমরা দেখব। আন্তর্জাতিক পেজে আমরা খেয়াল রাখতে পারি যে লড়াই চালিয়ে যেতে চায় রাশিয়া ইউক্রেন। আর আর্টিকেলটি দেখব যে রাশিয়া ইউক্রেন যুদ্ধের 4 বছর হয়ে গেছে, তারপরও যে তাদের যে যুদ্ধটা সেটা চালিয়ে যেতে চাচ্ছে রাশিয়া এবং ইউক্রেন। এবং স্টেট অফ দ্য ইউনিয়ন, অর্থাৎ যেটা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দেওয়া ভাষণ, সেই স্টেট অফ দ্য ইউনিয়নের যে ভাষণ, সেখানে বদলে যাওয়া এক যুক্তরাষ্ট্রের মুখোমুখি হচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। আমরা দেখব বিক্ষোভের সীমা অতিক্রম করতে পারবেন না শিক্ষার্থীরা, এটা ইরানের হুঁশিয়ারি। ইরানে যে চলমান বিক্ষোভ সেটার প্রেক্ষিতে একটা আর্টিকেল রয়েছে। আর অর্থ বাণিজ্যতে গুরুত্বপূর্ণ একটা আর্টিকেল রয়েছে যে 7 মাসে রাজস্ব ঘাটতি 60,000 কোটি টাকা। এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ কিন্তু বেড়ে $35 বিলিয়ন হয়েছে, যেটা আইএমএফের হিসাব মতে $30 বিলিয়ন। ওকে। এবং 10% বৈশ্বিক শুল্ক কার্যকর করলেন ট্রাম্প। এই আর্টিকেলগুলো আমরা দেখব। চলুন শুরু করা যাক। ওকে, প্রথম আলোর প্রথম পেজে যে আর্টিকেলটি রয়েছে সবার প্রথমে যে জনপ্রশাসন, পুলিশ এবং শিক্ষায় আরও পরিবর্তন আসছে। আমরা দেখি গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো আমি নোট ডাউন করেছি এখানে। যে মন্ত্রিপরিষদ সচিব, 26তম মন্ত্রিপরিষদ সচিব হয়েছেন ডক্টর নাসিমুল গনি। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন ABM আব্দুল সাত্তার। এবং পুলিশের মহাপরিদর্শক অর্থাৎ 32তম মহাপরিদর্শক বা আইজিপি হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ আলী হোসেন ফকির। আচ্ছা, এই পেজে আপাতত গুরুত্বপূর্ণ কিছু নেই। চলুন পরবর্তী পেজে। আচ্ছা, ওই আর্টিকেলটির বাকি অংশটা এখানে আমরা দেখি যেখানে কী বলা হয়েছে। একটি পয়েন্ট আমি নোট ডাউন করেছি। আচ্ছা, এখানে মেরিটোক্রেসির কথা বলা হয়েছে। সর্বপ্রথমে জেনে আসি যে মেরিটোক্রেসি জিনিসটা কী। ওকে, মেরিটোক্রেসি বা মেধাতন্ত্র কি? একটি সামাজিক বা রাজনৈতিক ব্যবস্থা যেখানে ব্যক্তিদের তাদের বংশ পরিচয়, সম্পদ বা সামাজিক অবস্থানের পরিবর্তে কেবল যোগ্যতা, মেধা এবং পরিশ্রমের ভিত্তিতে কী করা হয়? মূল্যায়ন করা হয়। যে তাদের বংশ পরিচয়, সম্পদ বা সামাজিক অবস্থানের পরিবর্তে যোগ্যতা, মেধা এবং পরিশ্রমের ভিত্তিতে মূল্যায়ন করা হয়। এটা হচ্ছে মেরিটোক্রেসি, মেরিট থেকে এসেছে। এটার মূল বৈশিষ্ট্যগুলো খেয়াল রাখি যে যোগ্যতার ভিত্তিতে নিয়োগ হবে, সুযোগের সমতা থাকবে এবং পুরস্কার এবং পদোন্নতি থাকবে। অর্থাৎ যে কর্মক্ষেত্রে ভালো কাজের স্বীকৃতি হিসেবে পদোন্নতি বা আর্থিক সুবিধা দেওয়া হয়, তা ব্যক্তিকে আরও দক্ষ হতে কী করবে? উৎসাহিত করবে। অর্থাৎ দক্ষ মানুষই পুরস্কার পাবে এবং যে পুরস্কার তাকে তার দক্ষতা বৃদ্ধিতে আরও হেল্প করতে পারে। আচ্ছা, এটা সমালোচনায় দেখি যে অনেকে মেরিটোক্রেসিকে একটি মিথ বা কাল্পনিক ধারণা হিসেবে দেখেন, কারণ বাস্তবে সবার শিক্ষার সুযোগ এবং আর্থিক অবস্থা কিন্তু সমান থাকে না। ফলে কেবল মেধার লড়াইয়ে সবাই সমানভাবে অংশ নিতে পারে না। এছাড়া এটি সমাজে অতিরিক্ত মানসিক চাপ এবং বৈষম্য তৈরি করতে পারে বলেও বিশেষজ্ঞরা মনে করেন। এটি হচ্ছে মেরিটোক্রেসি। আমি আর্টিকেল এই শর্ট নোটগুলো দিয়ে দেবো কমেন্ট বক্সে, আপনি দেখে নিতে পারেন। ওকে। আচ্ছা, এখানে যেহেতু সচিবের একটা কথা রয়েছে, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব নিয়োগ হয়েছেন, সো আমরা একটু দেখি যে বিশেষ প্রশাসন ক্যাডারের যে পদসোপান, এটা আমরা খেয়াল রাখি। এটা বিসিএসের ভাইভাতে গুরুত্বপূর্ণ, বিসিএসের ভাইভার জন্য। ওকে, এখন বিশেষ প্রশাসনের যে পদসোপান সেটা দুইটি ভাগে প্রাইমারিলি ভাগ করা হয়। একটি হচ্ছে কেন্দ্রীয় প্রশাসন আর একটা হচ্ছে মাঠ প্রশাসন। তো আমরা সর্বপ্রথম দেখি যে মাঠ প্রশাসনে একজন প্রশাসন কর্মকর্তা বা প্রশাসন ক্যাডার কী গ্রেড প্রাপ্ত হন বা তার কী পদ অবলম্বন করেন তারা। আচ্ছা, গ্রেড 9 এন্ট্রি পদ হচ্ছে সহকারী কমিশনার। ওকে, যে অ্যাসিস্ট্যান্ট কমিশনার অ্যান্ড এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট যেটাকে বলা হচ্ছে। ওকে, তার পদোন্নতি পেয়ে তারপর তারা হচ্ছেন উপজেলা নির্বাহী অফিসার বা অতিরিক্ত জেলা প্রশাসক
তারপর হবেন জেলা প্রশাসক, তারপর হচ্ছে বিভাগীয় কমিশনার। তো মাঠ পর্যায়ে কিন্তু আর কোনো পোস্ট নেই। তাদের কিছু সহকারী কমিশনার, তারপর উপজেলা নির্বাহী অফিসার, তারপর জেলা প্রশাসক, তারপর বিভাগীয় কমিশনার। ওকে, এবার যদি আমরা কেন্দ্রীয় প্রশাসনটা খেয়াল করি তাহলে কী হবে? ওকে, এখানে হচ্ছে সবার প্রথমে এন্ট্রি পদটা হচ্ছে সহকারী সচিব, তারপর সিনিয়র সহকারী সচিব, তারপর উপসচিব, তারপর হবে যুগ্ম সচিব, তারপর অতিরিক্ত সচিব, তারপর সচিব। সচিব হওয়ার পর তার পদোন্নতি পেয়ে তারা সুপার গ্রেড হিসেবে সিনিয়র সচিব হবেন, স্পেশাল গ্রেড পেয়ে হবে মন্ত্রী পরিষদ সচিব। সো গ্রেড 1 হচ্ছে সচিব। সচিবের পরবর্তী যে প্রমোশন ধাপ সেটা হচ্ছে সুপার গ্রেড, যেটাকে বলা হচ্ছে সেটা হচ্ছে সিনিয়র সচিব, এবং তারপর স্পেশাল গ্রেড হবে মন্ত্রী পরিষদ সচিব। ওকে, এই পেজে 10জন উপদেষ্টার কথা বলা হচ্ছে, যে 10জন উপদেষ্টা নিয়োগ দিয়েছেন বর্তমান সরকার। আমরা এক নজর উপদেষ্টাদেরকে দেখে আসি যে তার কে কোন মন্ত্রণালয় বা কে কোন ক্ষেত্রে উপদেশ বা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন। সবার প্রথমে আমরা দেখি যে জনাব মির্জা আব্বাস, জনাব নজরুল ইসলাম খান, জনাব রুহুল কবির রিজভী, এই 3জন ব্যক্তিকে নিয়োগ দেওয়া হয়েছে রাজনৈতিক উপদেষ্টা হিসেবে। আচ্ছা, জনপ্রশাসন উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে জনাব ইসমাইল জবিউল্লাহকে, এবং অর্থ এবং পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে রাশেদ আলী মাহমুদ তিতুমিরকে। আর পরতে দেখি যে জনাব হুমায়ুন কবিরকে পররাষ্ট্র, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ, বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে, এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছেন ব্রিগেডিয়ার শামসুল ইসলাম। আচ্ছা, জনাব জাহিদুর রহমানকে নিয়োগ দেওয়া হয়েছেন পলিসি অ্যান্ড স্ট্র্যাটেজি বিভাগের উপদেষ্টা হিসেবে, এবং জনাব মাহাদি আমিনকে নিয়োগ দেওয়া হয়েছে শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে, এবং জনাব জনাব রেহমান আসিফ আসাদকে নিয়োগ দেওয়া হয়েছে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং বিজ্ঞান প্রযুক্তি বিভাগের মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে। আপনারা এক নজর দেখে নিতে পারেন 10জন উপদেষ্টার কে আগে কোথায় নিয়োগ দেওয়া হয়েছে। আচ্ছা, এখানে আরেকটু বিষয়ে খেয়াল রাখি যে 25শে ফেব্রুয়ারি কিন্তু শহীদ সেনা দিবস। 25শে ফেব্রুয়ারি হচ্ছে শহীদ সেনা দিবস। তো এখানে হচ্ছে পিলখানা হত্যাকাণ্ডের নেপথ্যের কারণ এখন বোধগম্য, যেটা প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বলেছেন। আচ্ছা, তিনি কী বলেছেন? তিনি বলছেন যে 25শে ফেব্রুয়ারি জাতীয় শহীদ সেনা দিবস, যে 2009 সালের এই দিনে বিডিআর সদর দপ্তর পিলখানায় সেনা হত্যাযজ্ঞ সংঘটিত হয়েছিল। হত্যাযজ্ঞে 57 জন সেনা কর্মকর্তা সহ 74 জন শহীদ হয়েছেন। সেনা কর্মকর্তা 57 জন শহীদ হয়েছেন, এবং তার সাথে আরও অন্যান্য ব্যক্তিবর্গও শহীদ হয়েছিলেন। 57 জন সেনা কর্মকর্তা সহ মোট 74 জন শহীদ হয়েছিলেন। চলুন পরবর্তী আর্টিকেলে। আচ্ছা, এই অভিমত বিশ্লেষণ পান্তার যে আর্টিকেলটি রয়েছে আপনারা এটা পড়ে নিতে পারেন, গুরুত্বপূর্ণ অবশ্যই। এবং আমি যেহেতু এটি নিয়ে আলাদা একটি সেগমেন্ট তৈরি করেছি, আপনারা সেটাও দেখে নিতে পারেন চাইলে। আচ্ছা, ফ্যামিলি কার্ডের লক্ষ্য হোক স্থায়ীভাবে দারিদ্র্য বিমোচন। মূল পয়েন্টগুলো আমরা দেখি যে ফ্যামিলি কার্ডের সাফল্য তার পরিসরের ওপর নয়, বরং প্রাতিষ্ঠানিক নকশা ও বাস্তবায়ন সক্ষমতার উপর নির্ভর করবে। ফ্যামিলি কার্ডকে শুধু সামাজিক সুরক্ষা জাল হিসেবে দেখা যাবে না, এটা শুধু সোশ্যাল সেফটি নেট হিসেবে দেখলে চলবে না। এটি দারিদ্র্য বিমোচনের বৃহত্তর সমন্বিত কর্মসূচির অংশ। খুব গুরুত্বপূর্ণ একটা আর্টিকেল, আমরা দেখে নিতে পারেন। চলুন পরবর্তী আর্টিকেলে। ওকে, মতামত পাতে যে আর্টিকেলটি রয়েছে, যে অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলোর পরিণতি কী হবে শাহদ্বীন মালিকের। তো এটা আমরা দেখি একটু এক নজরে, যে 2026 সালে যে অন্তর্বর্তীকালীন সরকার যে মোট অধ্যাদেশগুলো তারা প্রণয়ন করেছিলেন, মোট অধ্যাদেশ কয়টি? 17, 80 এবং 34, মোট 133টা অধ্যাদেশ
তারা জারি করেছিলেন তাদের কর্মকালে। এখন এই অধ্যাদেশ নিয়ে যে চিন্তাভাবনা, যে সংবিধানের 93 অনুচ্ছেদের ক্ষমতা বলে রাষ্ট্রপতি অধ্যাদেশগুলো জারি করেন। সো রাষ্ট্রপতি সংবিধানের 93 অনুচ্ছেদের ক্ষমতা বলে কিন্তু এই অধ্যাদেশগুলো জারি করেছিলেন। আচ্ছা, এখানে বলা হচ্ছে কি, যে যদি রাষ্ট্রপতির নিকট আশু ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় পরিস্থিতি বিদ্যমান রহিয়াছে বলিয়া সন্তোষজনকভাবে প্রতীয়মান হয়, সেক্ষেত্রে তিনি অধ্যাদেশ জারি করতে পারেন। যে অধ্যাদেশ জারি করার পেছনে যে কী কারণ থাকে, যে রাষ্ট্রপতির নিকট আশু ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় পরিস্থিতি বিদ্যমান রয়েছে, এরকম যদি পরিবেশ পরিস্থিতি আসে বা সন্তোষজনক বলে প্রতীয়মান হয়, সেই ক্ষেত্রে তিনি অধ্যাদেশ জারি করতে পারেন। আচ্ছা, এই আর্টিকেলে আবার বলা হচ্ছে যে সংসদের যে প্রথম অধিবেশনের 30 দিনের মাথায় সব অধ্যাদেশই নির্বিশেষে মারা যাবে। আচ্ছা, মার্চ মাসে কিন্তু সংবিধানের প্রথম অধিবেশন হওয়ার কথা রয়েছে, যে সংসদের প্রথম অধিবেশনে 30 দিনের মাথায় সব অধ্যাদেশই নির্বিশেষে মারা যাবে, অর্থাৎ অকার্যকর হয়ে যাবে, এরকম একটা কথা বলা হয়েছে। এখানে আরও বলা হয়েছে যে অধ্যাদেশগুলোর কার্যকারিতা বহাল রাখা হবে, সেগুলোকে নতুন করে সংসদের আইন প্রণয়ন প্রক্রিয়ার মধ্যে দিয়ে নতুন আইন হিসেবে সংসদকে পাশ করতে হবে। এখন এটার যদি কার্যকারিতা আমরা বহাল রাখতে চাই, সেক্ষেত্রে এই সংসদের আইন প্রণয়ন প্রক্রিয়ার মধ্য দিয়ে যে নতুন আইন হিসেবে সংসদকে পাশ করাতে হবে। ওকে, আপনার আর্টিকেলটি দেখে নিতে পারেন জনাব শাহাদিন মালিকের লেখা। আর এখানে এরদোয়ান কি গণতান্ত্রিক স্বৈরাচার হতে চান, এটাও দেখে নিতে পারেন আর্টিকেলটি। বৈশ্বিক আন্তর্জাতিক এই প্রেক্ষাপট বুঝতে খুব হেল্প করবে। পরবর্তী আর্টিকেলে। ওকে, আন্তর্জাতিক পেজে প্রথম যে আর্টিকেলটা আমরা দেখব, যে লড়াই চালিয়ে যেতে চায় রাশিয়া এবং ইউক্রেন। হ্যাঁ, লক্ষ্য পুরোপুরি অর্জিত হয়নি বলে লড়াই চালিয়ে যেতে চায় ক্রেমলিন। ভূখণ্ডগত ছাড় দিতে নারাজ ইউক্রেন, জেলেনস্কির দাবি রাশিয়ার লক্ষ্য অর্জনে ব্যর্থ। আর সেখানে বলা হচ্ছে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে রক্তক্ষয়ী সংঘাত, উভয় পক্ষের লাখ লাখ সেনা সদস্য হতাহত হয়েছেন এবং যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় রাশিয়ার সঙ্গে চলমান শান্তি আলোচনা ভূখণ্ডগত প্রশ্নে গিয়ে স্থবির হয়ে পড়েছে। একে আপনি আর্টিকেলে দেখে নিতে পারেন। এখানে পরবর্তী আর্টিকেলে বলা হচ্ছে যে স্টেট অফ দ্য ইউনিয়ন। ওকে, স্টেট অফ দ্য ইউনিয়নের যে ভাষণ, সেখানে বলা হচ্ছে যে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হচ্ছেন ট্রাম্প। এখানে স্টেট অফ দ্য ইউনিয়ন সম্বন্ধে আমরা জানবো স্টেট অফ দ্য ইউনিয়ন কী। তার আগে বলি যে তিনি দ্রুত তার দ্বিতীয় মেয়াদের ব্যাপক এজেন্ডাগুলো বাস্তবায়ন করেছেন। এর মধ্যে রয়েছে কি, অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ, বৈদেশিক জোটগুলোকে ওলটপালট করে দেওয়া, মার্কিন রাজনৈতিক ব্যবস্থার ভিত্তি ক্ষমতার ভারসাম্যকে চ্যালেঞ্জ করা এবং মৌলিকভাবে প্রেসিডেন্টের ভূমিকা পুনর্নির্ধারণ করা। এই 4টি ব্যাপার কিন্তু তার দ্বিতীয় মেয়াদে বাস্তবায়ন করেছেন। ঠিক আছে, যার উপর দেখি যে অবৈধ অভিবাসনের বিরুদ্ধে তিনি কঠোর ব্যবস্থা গ্রহণ করেছেন, বৈদেশিক জোটগুলোকে ওলটপালট করে দিয়েছেন। আচ্ছা, তার বলা হচ্ছে মার্কিন রাজনৈতিক ব্যবস্থার ভিত্তি ক্ষমতার ভারসাম্যকে চ্যালেঞ্জ করেছেন এবং মৌলিকভাবে প্রেসিডেন্টের যে ভূমিকা তিনি তা পুনর্নির্ধারণ করেছেন। এখন সিএনএনের সাম্প্রতিক জরিপে দেখা গেছে মাত্র 36% মার্কিন ট্রাম্পের কাজের প্রতি কি সমর্থন জানিয়েছেন। এখন স্টেট অফ দ্য ইউনিয়ন এই জিনিসটা কী? স্টেট অফ দ্য ইউনিয়ন হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির দেওয়া একটি বার্ষিক ভাষণ, যা সাধারণত বছরের শুরুতে জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসে যে মার্কিন কংগ্রেসের একটি যৌথ অধিবেশনে দেওয়া হয়। এই ভাষণের মূল বৈশিষ্ট্যগুলো কী কী? যে সাংবিধানিক বাধ্যবাধকতা থাকবে, যে মার্কিন সংবিধানের ধারা 2 এবং বিভাগ 3 অনুযায়ী রাষ্ট্রপতি সময়ে সময়ে কংগ্রেসকে দেশের অবস্থা সম্পর্কে তথ্য প্রদান করতে হয়। ভাষণের বিষয়বস্তু কী থাকবে? এই ভাষণে রাষ্ট্রপতি দেশের বর্তমান অবস্থা, অর্থনীতি, বাজেট, জাতীয় নিরাপত্তা এবং তার সরকারের আগামী বছরের অগ্রাধিকার ও নতুন আইন প্রণয়নের প্রস্তাবনা কী করে তুলে ধরেন।
আচ্ছা, এবার ঐতিহাসিক এই স্টেট অফ দ্য ইউনিয়নের প্রচলনটা কীভাবে হয়েছে সেটা আমরা একটু দেখি। 1790 সালে জর্জ ওয়াশিংটন প্রথমে ভাষণ দেন, যা তখন কি বার্ষিক বার্তা নামে পরিচিত ছিল। যে জর্জ ওয়াশিংটন প্রথম এটি যে ভাষণ দেন তা বার্ষিক বার্তা বা অ্যানুয়াল মেসেজ নামে পরিচিত ছিল। পরবর্তীতে 1935 সালে ফ্র্যাঙ্কলিন ডি রুজভেল্ট প্রথম স্টেট অফ দ্য ইউনিয়ন পরিভাষাটি ব্যবহার করেন। কে ব্যবহার করেন? ফ্র্যাঙ্কলিন ডি রুজভেল্ট। আচ্ছা, এবং সম্প্রচার মাধ্যম কী করা হয়? রেডিওতে, টেলিভিশনে এবং 2002 সালে প্রথমে ইন্টারনেটে লাইভ স্ট্রিম করা হয়। ওকে, সাম্প্রতিক কিন্তু একটা ভাষণে হয়েছিল 2025 সালে 25শে ফেব্রুয়ারি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার বার্ষিক স্টেট অফ দ্য ইউনিয়ন ভাষণ দেন, যেখানে তিনি তার সরকারের অর্জন এবং দেশের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। সো স্টেট অফ দ্য ইউনিয়নের কিন্তু গুরুত্ব রয়েছে। পরবর্তী আর্টিকেলে যে বিক্ষোভে সীমা অতিক্রম করতে পারবে না শিক্ষার্থীরা, ইরানের হুঁশিয়ারি। আর সেখানে আমরা দেখি যে জানুয়ারির একটি বিক্ষোভে এক পর্যায়ে চরম আকার ধারণ করেছিল, হাজার হাজার মানুষের মৃত্যু হয়েছিল। কোথায়? ইরানে কিন্তু, হ্যাঁ, ইরানের আর্টিকেল এটি, ইরানের বিষয়। যে গত ডিসেম্বরে প্রথম বিক্ষোভ শুরু হয়েছিল, যে কিন্তু গত 8 এবং 9 জানুয়ারি তা দেশব্যাপক বিক্ষোভে রূপ নেয়। যুক্তরাষ্ট্র ভিত্তিক হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সি 7,000-এর বেশি মৃত্যু তথ্য কী করে? নথিবদ্ধ করে। কারণ ইরানি কর্মকর্তারা 3,000-এর বেশি মানুষের মৃত্যুর কথা কিন্তু স্বীকার করেছেন। তাই তাদের দাবি এই সহিংসতার পেছনে যুক্তরাষ্ট্রের এবং ইসরায়েলের উস্কানিতে সংঘটিত সন্ত্রাসী কর্মকাণ্ডের দায়। ওকে, সো এই আর্টিকেলটি দেখে নিতে পারেন আপনারা। এবার আমরা অর্থ বাণিজ্যতে দেখি। গুরুত্বপূর্ণ একটা আর্টিকেল রয়েছে যে 7 মাসের রাজস্ব ঘাটতি রয়েছে কিন্তু 60,000 কোটি টাকা। আমি এই আর্টিকেল আপনারা দেখে নিতে পারেন পুরো আর্টিকেলটি। আমি এই আর্টিকেলের সারসংক্ষেপ এখানে সুন্দর করে উল্লেখ করেছি। এটি আমরা যদি খেয়াল রাখি তাহলে আমাদের আইডিয়াগুলো গ্যাদার করতে পারবো। যে রাজস্ব আদায়ে যে নতুন সরকারের সংস্কার বাস্তবায়ন, সেই সংস্কার বাস্তবায়নে কী কী পদক্ষেপের কথা বলা হচ্ছে সেগুলো আমরা একটু দেখি। আচ্ছা, নতুন সরকারের যে বাস্তবায়ন, যে সর্বপ্রথম বলা হচ্ছে যে কর জিডিপি অনুপাত বাড়াতে হবে। এখন আমাদের কিন্তু বর্তমান কর জিডিপি অনুপাত কত? 2026 সালে 8 থেকে 9%। হ্যাঁ, কিন্তু যে একটি উন্নয়নশীল দেশের কর জিডিপি অনুপাত কত হওয়া উচিত? যে 15 থেকে 20% কর জিডিপির অনুপাত হওয়া উচিত, এবং যা টেকসই অর্থনীতির প্রবৃদ্ধির জন্য কার্যকরী। কিন্তু আমাদের রয়েছে 8 থেকে 9%, সিঙ্গেল ডিজিটে চলে গেছে। আমাদের উচিত হবে এটা ডাবল ডিজিটে পরিণত করা। পাশাপাশি যে করযোগ্য মানুষকে করের আওতায় আনতে হবে। করযোগ্য মানুষ অনেকে আছেন যে নথিভুক্ত হননি, বা নথিভুক্ত থাকলেও কী হয়েছে, তারা আয়কর নিবন্ধন থাকলেও তারা রিটার্ন দেন না। তো এরকম একটা স্ট্যাট দেখি যে সেন্টার ফর পলিসি ডায়ালগ 2023 একটি রিপোর্টেও কী বলা হচ্ছে যে 68% করযোগ্য নাগরিক রয়েছে, কিন্তু তারা করের আওতায় তাদেরকে আমরা আনতে পারিনি। এবং 65% করদাতা আয়কর নিবন্ধন থাকলেও রিটার্ন জমা দেন না। তো 68% করযোগ্য নাগরিক রয়েছে, আর 65% করদাতা আয়কর নিবন্ধন থাকলেও তারা কী করেন? রিটার্ন জমা দেন না। আচ্ছা, এখানে রাজস্ব প্রশাসনের দক্ষতা বাড়ানোর কথা বলা হয়েছে। এখন রাজস্ব প্রশাসনের দক্ষতা আমরা কীভাবে বাড়াতে পারবো সেটা আমরা একটু দেখি। যে ডিজিটালাইজেশন ও প্রযুক্তি ব্যবহার করার মাধ্যমে আমরা এটা করতে পারবো। ওকে, যে রাজস্ব আদায় ব্যবস্থাকে সম্পূর্ণ ডিজিটালাইজড করা, যেমন ই পেমেন্ট, ই ভ্যাট এবং অনলাইন কর দাখিলের সুযোগ করা, বা যা দুর্নীতি ও কর ফাঁকি কী করবে? কমাবে। কর চাল এবং ভিত্তি সম্প্রসারণ করতে হবে, যে নতুন করদাতা শনাক্ত করা এবং করের আওতার বাইরে থাকা খাতগুলো, যেমন কিছু কিছু খাত রয়েছে যেগুলো করের আওতার বাইরে, যেমন ই কমার্স, প্রযুক্তি খাত, টেকনোলজিক্যাল যে খাতগুলো, সেগুলো করের আওতায় আনতে হবে। আর তথ্য ভাণ্ডার এবং আধুনিকায়নের ক্ষেত্রে আমরা করতে পারি যে রাজস্ব আদায়কারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় সাধনের জন্য একটি শক্তিশালী ডেটাবেস বা ডেটা ওয়্যার হাউস তৈরি করা, যাতে কর ফাঁকি শনাক্ত করা সহজ হয়। যে রাজস্ব আদায়কারী যে প্রতিষ্ঠানগুলো রয়েছে এনবিআর, এর মাধ্যমে সমন্বয় সাধনের জন্য একটি শক্তিশালী ডেটাবেস ওয়্যার হাউস প্রতিষ্ঠা করা যেতে পারে। আচ্ছা, দুর্নীতি হ্রাস করতে হবে
এবং স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। কর আইন এবং প্রক্রিয়া সহজ করতে হবে, যে দক্ষ জনবল এবং প্রশিক্ষণের ব্যবস্থা থাকতে হবে, যে রাজস্ব ক্যাডার কর্মকর্তাদের নীতি প্রণয়ন এবং ব্যবস্থাপনার নীতিতে সুযোগ প্রদান করে এবং প্রযুক্তি ব্যবহারে দক্ষ জনবল তৈরি করতে হবে। কারণ কর অব্যাহতির সীমা যাচাই, যে অপ্রয়োজনীয় কর অব্যাহতি হ্রাস করা এবং কর সংগ্রহের পরিবর্তে কর হারের যৌক্তিক পর্যায়ে নিয়ে আসা, যা সামগ্রিক রাজস্ব আয় বাড়াবে। যে কর অব্যাহতি যেটা রয়েছে, যে ট্যাক্স রিবেট করা হয়, সেই রিবেটটা আমরা কী করবো, অপ্রয়োজনীয় যেটা সেটা আমরা বর্তমান সরকার কী হবে সেটা কমানো উচিত হবে। আচ্ছা, পাশাপাশি রয়েছে যে ঘুষ এবং দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করার কথা বলা হচ্ছে। আচ্ছা, কর ফাঁকি বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার কথা বলা হয়েছে। যে এই সিবিডির আবার 2025 সালে একটি রিপোর্টে বলা হচ্ছে যে এই কর ফাঁকি দেওয়ার কারণে 2023 সালে বাংলাদেশ রাজস্ব হারিয়েছে কি 2,26,000 কোটি টাকা। একটা হিউজ অ্যামাউন্ট বাংলাদেশ রাজস্ব হারিয়েছে 2023 সালে, যে কর ফাঁকি দেওয়ার কারণে 2,23,000 কোটি টাকা। ওকে, তো এই কয়টি হচ্ছে নতুন সরকারের সংস্কার বাস্তবায়নের যে পয়েন্টগুলো। আচ্ছা, পাশাপাশি যে এই রাজস্ব আদায় এনবিআরের কী কী পদক্ষেপ নেয় সেটা আমরা একটু দেখি। যে তারা করের আওতা বৃদ্ধি করে, যে কর প্রতিপাদন নিশ্চিত করে এবং কর ফাঁকি প্রতিরোধ করে এবং ফাঁকি দেওয়া রাজস্ব তারা পুনরুদ্ধারের কাজ করে। খুব গুরুত্বপূর্ণ একটা আর্টিকেল, আমরা দেখে নিতে পারেন। আর পাশাপাশি যে বৈদেশিক মুদ্রার রিজার্ভ কিন্তু এখন $35 বিলিয়ন, যা 2021 সালে কত ছিল, $48 বিলিয়ন ছিল, 2026 সালে এখন $35 বিলিয়ন। আর IMF-এর হিসাব অনুযায়ী কিন্তু এটি $30 বিলিয়ন। ওকে, আচ্ছা, অর্থ বাণিজ্যে আরেকটি আর্টিকেল রয়েছে, যে 10% বৈশ্বিক শুল্ক কার্যকর করলেন ট্রাম্প। অবশেষে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে 10%। আচ্ছা, এখানে বলা হচ্ছে যে সুপ্রিম কোর্টের রায়ের পর নতুন শুল্ক বাড়ছে অনিশ্চয়তায়, শুল্ক নিয়ে টালমাটাল পরিস্থিতি চাপে বৈশ্বিক বাণিজ্য। ইউরোপীয় ইউনিয়ন, ভারত সহ কয়েক দেশ বাণিজ্য চুক্তি কী করছে, পুনর্মূল্যায়ন করছে, বাড়ছে পূর্ণাঙ্গ বাণিজ্য চুক্তি, যুদ্ধের আশঙ্কা। এবং মার্কিন সুপ্রিম কোর্ট 6-3 রায়ে আগের পাল্টা শুল্ককে ক্ষমতা বহির্ভূত ঘোষণা করেছেন। আপনারা দেখে নিতে পারেন। ওকে, আর আমার টেলিগ্রাম চ্যানেলে আপনারা সংযুক্ত হতে পারেন এবং আমি হুবহু এই পিডিএফটি প্রথম আলো পত্রিকার এই পিডিএফটি আমি আমার টেলিগ্রাম চ্যানেলে আপলোড দিয়ে থাকি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। ধন্যবাদ।